নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত, বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা ভারতকে বিশ্বমঞ্চে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আমরা হয়তো অনেকেই জানি না যে মহাকাশ গবেষণাতে ভারত এমন একটা মাইলস্টোন ছুঁয়েছে যা এখনো পর্যন্ত বিশ্বের আর কোনো দেশ করে দেখাতে পারেনি। আমি কথা বলছি মিশন দৃষ্টি নিয়ে। এটা গত 3 মে এটা ভারতবর্ষের সরকার লঞ্চ করেছে। এই পুরো জিনিসটা নিয়ে আলোচনা করব। রিকোয়েস্ট করব সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। খুব অল্প, ভিডিওটা খুবই ছোট হবে কিন্তু খুব ইনফরমেটিভ হবে এবং সুন্দর ইনফরমেশন থাকবে। মনে হয় সবাই এনজয় করতে পারবেন, যার ফলে রিকোয়েস্ট করলাম সবাইকে শেষ পর্যন্ত থাকুন। এটার মধ্যে বেসিক্যালি যেটা রয়েছে সেটা হচ্ছে একটা স্যাটেলাইট, কিন্তু এটা যে শুধুমাত্র স্যাটেলাইট তা কিন্তু নয়। এটা হচ্ছে মহাকাশে ভারতবর্ষের ক্ষেত্রে একটা তৃতীয় নয়ন বা এটা একটা থার্ড আই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে ব্যাঙ্গালোরের একদল তরুণ ইঞ্জিনিয়ার মিলে করেছে। এটাকে একটা স্টার্ট আপ কোম্পানি মেনলি গাইড করছে বা মেনলি লঞ্চিং পুরো জিনিসটা, মানে এটা অল ক্রেডিট গোজ টু দ্যাট স্টার্ট আপ কোম্পানি। ডেফিনেটলি এতে ভারতবর্ষের ইসরোর ব্যাকআপ আছে বা হেল্প আছে বা গাইডেন্স আছে, কিন্তু বাদ বাকি পুরো কর্মকাণ্ডটা যেটা সেটা একটা স্টার্ট আপ কোম্পানি করেছে। ম্যাড্রাসের আইআইটি খড়গপুরের কিছু ছাত্ররা মিলে এই কোম্পানিটা লঞ্চ করেছিল এবং কোম্পানিটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এই যে এই প্রজেক্টটা যেটা বা এই যে মিশন দৃষ্টি যেটা, এইটা কেন কিভাবে সবার দৃষ্টি আকর্ষণ করলো সেইটা নিয়ে একটু আলোচনা করব। এটা হলো বিশ্বের প্রথম, আবারও বলছি, এটা হলো বিশ্বের প্রথম এবং একমাত্র অপ্টোসার বলে একটা স্যাটেলাইট। অপ্টোসার, OPTO, অপ্টোসার, SAR। অপ্টোসারের পুরো কথাটা যেটা সেটা হচ্ছে অপটিক্যাল মাল্টি স্পেকট্রাল অ্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাইডার। আবার বলছি, অপটিক্যাল মাল্টি স্পেকট্রাল অ্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাইডার। সহজ ভাষায় এটা এমন একটা প্রযুক্তি যেটা আগে কোনো অবস্থাতেই কোনো সিঙ্গেল স্যাটেলাইটে ছিল না। অ্যাকচুয়ালি স্যাটেলাইটের ছবি তোলার যে প্রসেস সেটা দুভাবে হয়। একটা হয় অপটিক্যাল, যেটা আমাদের মোবাইল যেরকমভাবে ছবি তোলে, আর একটা যেটা হয় সেটা হচ্ছে রাডারের থ্রুতে, সেটা হচ্ছে একটা রেডিও ফ্রিকোয়েন্সির থ্রুতে ছবি তোলা হয়। তার মানে একটা মোবাইল টাইপের সিস্টেমে আমরা যেরকমভাবে ছবি তুলি, দ্যাট ইজ অপটিক্যাল, আর একটা হচ্ছে রাডারের থ্রুতে, যে রেডিও ফ্রিকোয়েন্সি যেটা হয় সেই রেডিও ফ্রিকোয়েন্সির থ্রুতে হয়। কিন্তু দুটো আলাদা টাইপের ছবি হওয়ার ফলে এই দুটোকে সিঙ্ক্রোনাইজেশনের করার কোনো ব্যবস্থা এর আগে পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কোনো স্যাটেলাইটে ছিল না। ফর দ্য ফার্স্ট টাইম যেটা হলো সেটাই মিশন দৃষ্টিতে এই দু ধরনের যে ফটো তোলা সেইটাকে অপটিমাইজ করে দুটোকে সমষ্টিগতভাবে একটা প্রসেসের মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে আনা হলো। এর ফলে যেটা হলো সেটা হলো পিকচার কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করে গেল। আরও কি হলো সেটা নিয়ে আসছি, কিন্তু তার আগে যেটা বলি সেটা হচ্ছে এই মিশন দৃষ্টিতে যে স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে সেই স্যাটেলাইটটা খুব ছোট্ট স্যাটেলাইট, একটা 190 কিলো মাত্র ওজন। যদিও প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে এটা হচ্ছে একমাত্র, মানে এখনো পর্যন্ত যতগুলো স্যাটেলাইট প্রাইভেটে উঠেছে, প্রথম কথা হচ্ছে এটা প্রথম উৎক্ষেপণ হলো এই টাইপের প্রজেক্টের ক্ষেত্রে। আর এইটা প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে এইটা হচ্ছে এখনো পর্যন্ত সর্ববৃহৎ প্রজেক্ট বা সব থেকে ভারী টাইপের স্যাটেলাইট গেল। এটা হচ্ছে 190 কিলো ওজন। এটা 3 মে 2026 এটাকে লঞ্চ করা হয়েছে। এটা SpaceX, মানে আমেরিকার যে SpaceX যেটা, সেই SpaceX এর ফ্যালকন 9 রকেটের মাধ্যমে এটাকে কক্ষপথে পাঠানো হয়েছে। এটা এখনো পর্যন্ত ভারতের বৃহত্তম বেসরকারি স্যাটেলাইট। এবার এইটার প্রয়োজন কেন ছিল? তার কারণ হচ্ছে একটা তো ইসরো রয়েছে। এবার ইসরো যখন রয়েছে তখন আর এটা আলাদা করে কেন প্রয়োজন রয়েছে? তার কারণ হচ্ছে এটার মধ্যে কৌশলগত বিভিন্ন জিনিস রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে এই যে বললাম দুটো ভাগে দুটো প্রসেস, ছবি তোলার যে প্রসেস আলাদা, তার ফলে বিভিন্ন সময় ক্লাউডি ওয়েদার থাকলে, রাত্রিবেলা বা ফগ হয়ে থাকলে, ইভেন মেঘ থাকলে বা বৃষ্টি হলে পর্যন্ত পিকচার কোয়ালিটির রেজলিউশন কমে যেত বা ক্ল্যারিটি আসতো না। এইটা এর আগে পর্যন্ত সবার ক্ষেত্রেই এটা একটা সমস্যা। এটা ভারতবর্ষের ক্ষেত্রেও একটা সমস্যা ছিল। কিন্তু এই যে দৃষ্টি স্যাটেলাইটের এই যে SAR বা SAR যে প্রসেস, অর্থাৎ সিনথেটিক অ্যাপারচার রাডার, যেটা এই সিনথেটিক অ্যাপারচার রাডারের ফলে এই প্রযুক্তিটা এরকম যে মেঘ, বৃষ্টি, কুয়াশা, এমনকি ঘন অন্ধকার ভেদ করেও এই ছবি তোলে, এবং যে ছবি যেটা তোলে সেটা একদম হাই রেজলিউশন, অ্যাজ গুড অ্যাজ দিনের বেলার মতন। যদিও এক্ষেত্রে একটুখানি সরে গিয়ে আমি বলছি, আজকের দিনে কিন্তু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়া অন্যান্য প্রায় সবকটা কান্ট্রিরই, মানে ওয়েদার ইট ইজ ইন্ডিয়া অর চায়না অর UK, USA, ফ্রান্স, জার্মানি, ইভেন ইসরায়েল, সবার যেসব স্যাটেলাইটগুলো আছে সেই স্যাটেলাইটের স্পেশালি যে ইমেজ পার্টটা আছে সেটা এত ইমপ্রুভড হয়েছে, যার ফলে ইভেন ওই অত দূরে থাকা স্যাটেলাইট কিন্তু আজকের দিনে একটা সাধারণ মানুষ যদি একটা 2 হুইলারে করে যায়, সেই 2 হুইলারের নাম্বারটা কি সেটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে খুব ক্ল্যারিটির সঙ্গে ছবিগুলো এখন তোলা যায়। কিন্তু এর আগে পর্যন্ত যেটা গন্ডগোল হচ্ছিল সেটা হচ্ছে রাত্রিবেলা বা ক্লাউডি ওয়েদারে বা ফগ হয়ে রয়েছে
বা বৃষ্টি পড়ছে বা কোথাও হেভি জঙ্গলস রয়েছে, সেই ক্ষেত্রে একটা অবস্টাকলস আসছিল। সেই অবস্টাকলসের ফলে সেই সময় দাঁড়িয়ে প্রয়োজন অনুযায়ী যে ছবির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা অত ভালো হচ্ছিল না, বা সেক্ষেত্রে একটু ফগি ব্যাপারটা চলে আসছিল। তো এই এসএআর সিস্টেমের ফলে এই পার্টটাকে রিমুভ করা গেছে বা এই চ্যালেঞ্জটাকে ভালোভাবে মিট আপ করা গেছে। এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে রিয়েল টাইমের ডেটা ফিউশন হয়েছে। তার ফলে একই স্যাটেলাইট থেকে একই জায়গার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইভেন কালার পিকচার দুটোই তোলা যাচ্ছে, এবং দুটো রাডার যেহেতু একসঙ্গে ছবি তুলছে, মানে রাডার এবং অপটিক্যাল প্রসেস দুভাবে যেহেতু ছবিটা তোলা হচ্ছে, সেই ছবির কোয়ালিটি এবং অ্যাকিউরেসি অনেক বেটার হয়ে গেছে। ওই যে বললাম অলরেডি, যেটা দিন রাত ফগি ওয়েদার, মেঘলা, বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, সব অবস্থাতে কিন্তু আপনি ইকুয়ালি গুড কোয়ালিটির ছবি তুলছেন। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এর আগে পর্যন্ত একটা স্যাটেলাইট জেনারেলি একটা সারা দিনে তার কিছু ছবি নেওয়ার একটা মানে পার্টিকুলার টাইম ছিল, যে যখন তখন সে ছবি নিতে পারতো না। জেনারেলি একবার বা দুবারের বেশি ছবি নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু এই মিশন দৃষ্টির যে স্যাটেলাইট, এই দৃষ্টির স্যাটেলাইট এই দুটো সিস্টেমকে সিঙ্ক্রোনাইজ করার ফলে যদি আপনি চান তাহলে প্রসেসিং করলে বা সেই মতন ইনস্ট্রাকশন দিলে পার্টিকুলার কোনো একটা পয়েন্ট বা একটা স্পটের ছবি আপনি সারাদিনে 5 to 6 টাইমস, তার মানে 5 থেকে 6 বার পর্যন্ত আপনি কিন্তু খুব সহজেই এই তার অ্যাকিউরেট ছবি তুলতে পারবেন। এইটা একটা কাজ। এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই এসএআর প্রযুক্তি যেটা সিস্টেমটা সেটা জেনারেলি 5 to 10 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 5 to 10 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যে তার ফলে যেটা হয় সেটা হচ্ছে এর যে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ফ্রিকোয়েন্সির যে লেন্থ সেটা একটা বৃষ্টির ফোঁটার চাইতেও বড় হয়। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে এটা খুব ভালো পেনিট্রেট করতে পারে, যার ফলে এটা দিনের আলোর মতন ছবি তোলে, এবং রাত্রিবেলা ইভেন বর্ষার মধ্যে বা বৃষ্টির মধ্যে বা ফগি ওয়েদারেও যেহেতু ওয়েভ লেন্থটা বড়, তার ফলে এ খুব ব্রাইট এবং ক্লিয়ার ছবি তুলতে পারে। এর এর যে কোম্পানিটা যেটা তৈরি করেছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা স্টার্টআপ কোম্পানি, এর নাম হচ্ছে গ্যালাক্স আই। তো সেই গ্যালাক্স আই যে কোম্পানি, এটা তৈরি হয়েছে মাদ্রাস আইআইটির কয়েকজন স্টুডেন্ট মিলে, মানে একই ব্যাচের বা বিভিন্ন ব্যাচের মিলে, গ্যালাক্স আইআইটি থেকে, মানে আইআইটি মাদ্রাস থেকে যেসব স্টুডেন্টসরা বেরিয়েছে তারা মিলে এই কোম্পানিটা তৈরি করেছে। এটা গ্যালাক্স আই বলে একটা কোম্পানি, কিন্তু এটাতে ভারত সরকারেরও ভূমিকা আছে, মানে ইসরোর ভূমিকা আছে। ইসরোর গাইডেন্সে এটা টোটাল জিনিসটাকে রান করানো হয়েছে, যার ফলে ইসরোর যে নতুন স্পেস পলিসি তার ফলে আগে সরকারি ইনভলভমেন্ট তো ছিলই, এর ফলে এখন যেটা হলো সেটা হচ্ছে বেসরকারি কোম্পানিগুলো কিন্তু ইসরোর ল্যাব এবং প্রযুক্তি যেটা আছে সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে। এর ফলে এটাতে প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপ সেইটা কিন্তু খুব ভালোভাবে সিঙ্ক্রোনাইজেশন হয়েছে, যার ফলে সরকারি এবং বেসরকারি দুটো পক্ষ মিলে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই ধরনের প্রজেক্টকে রান করানো হচ্ছে। এবং এখনো পর্যন্ত এই গ্যালাক্সাই বিভিন্ন ফান্ডিং ইনস্টিটিউশনের থেকে কম বেশি 150 কোটি বা তার হয়তো একটু বেশি হবে, 150 কোটি টাকা মতন এখনো পর্যন্ত ফান্ডিং তুলেছে। তার কারণ হচ্ছে আমেরিকান বা অন্যান্য আর যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে যারা এই স্পেসের কাজ করে, তাদের ক্ষেত্রে এই ধরনের যে কোনো স্যাটেলাইট যারা লঞ্চ করে তাদের ক্ষেত্রে কস্টিং অনেক বেশি পড়ে। কিন্তু ইন্ডিয়ান টেকনোলজি এবং এই স্টার্টআপ কোম্পানি এতটাই সুন্দরভাবে ম্যানেজ করেছে, যার ফলে এদের ক্ষেত্রে লঞ্চিং প্রাইস ড্রাস্টিক্যালি কমে গেছে। এটা বলা হচ্ছে যেটুকু খবর বেরিয়েছে, তার মানে ন্যাচারাল প্রসেসে বিভিন্ন কান্ট্রিতে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি যে পরিমাণ খরচা করে তার কম বেশি 1/20 বা 1/30 প্রাইসে এরা এই টাইপের মিশনকে অপারেট করতে পারছে। যদিও গভর্নমেন্ট এবং পাবলিক প্রাইভেট দুটো পার্টনারশিপে যাতে এনকারেজ করানো হয়, সেক্ষেত্রে সেই জন্য অলরেডি ভারতবর্ষের গভর্নমেন্ট প্রায় 13,000 কোটি টাকার একটা বাজেট এই ধরনের প্রজেক্টের জন্য অ্যালোকেট করেছে। মানে পুরো শুধুমাত্র দৃষ্টি বলে না, আমি বলছি এই টাইপের সরকারি এবং বেসরকারি নিয়ে পাবলিক এবং প্রাইভেট যে ধরনের প্রজেক্টগুলো আছে সেই টোটাল সব ধরনের প্রজেক্ট নিয়ে কম বেশি 13,000 কোটি টাকার মতন বাজেট অ্যালোকেট করা হয়েছে। তো সেই বাজেটগুলো কীরকমভাবে কি হবে না হবে সে তো আগামী দিনে দেখা যাবে। কিন্তু এই ধরনের এই মিশন দৃষ্টি প্রজেক্টের ফলে এর লাভের পরিমাণ কিন্তু প্রচুর, যার ফলে সীমান্তে শত্রুপক্ষের নজরদারি করা অনেক বেটার হয়ে গেছে বা ইজি হয়ে গেছে। যে কোনো ক্ষেত্রে ওয়েদার আপডেটটা অনেক বেটার হয়ে গেছে, যার ফলে আগামী দিনে কৃষির ক্ষেত্রে বা বন্যাতে জল কোথায় কি রয়েছে বা জল নামলো কিনা বা কোন জায়গাটাতে জল কিভাবে আটকে আছে, এই সব জিনিসগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। এর ফলে মানে চাষিদের ক্ষেত্রে অনেক উপকার আসবে এবং শস্য বাঁচানোর ক্ষেত্রে এবং মানুষের লাইফ বাঁচানোর ক্ষেত্রে এই ধরনের মিশন দৃষ্টি কিন্তু অনেক ভালো কাজ করবে বলে এখন পর্যন্ত মনে হয়।
এছাড়াও মাইনিং ক্ষেত্রে মানে খনি শিল্প এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে মাটির গঠন এবং ক্ষতির পরিমাণ নিখুঁতভাবে এগুলো জানানো যেতে পারে। এছাড়াও কস্ট বেনিফিট অনেক বেশি হবে, তার কারণ কস্ট সেভিং হবে এই ধরনের ডেটা তৈরি করার ক্ষেত্রে। এখন থেকে আর ভারতবর্ষকে অন্য কোনো দেশ বা অন্য কোনো স্যাটেলাইটের উপর, অন্য কোনো দেশের স্যাটেলাইট, যেটা অন্য কোনো দেশ বা অন্য কোনো দেশের স্যাটেলাইটের উপর ডিপেন্ড করতে হবে না, যার ফলে নিজের দেশের স্যাটেলাইট এবং নিজস্ব দেশীয় প্রযুক্তি, যার ফলে এটাতে বৈদেশিক মুদ্রার অনেক সেভিংস হয়ে যাবে এবং আলটিমেটলি এই যে ডেটা যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আবার বিশ্ববাজারে বেচে সেখান থেকে কিন্তু পয়সা আসবে। ভারতবর্ষের মেইন টার্গেট যেটা, সেটা হচ্ছে আগামী 2030 সালের মধ্যে এইরকম টোটাল আরও 10টা স্যাটেলাইট পাঠানো এবং টোটাল 10টা স্যাটেলাইটের একটা কনস্টেলেশন বা একটা স্যাটেলাইট পুঞ্জ যেটাকে বলা হয় সেইটা ক্রিয়েট করা, সেটা 2030-এর মধ্যে ভারতবর্ষের এখনো পর্যন্ত টার্গেট রেখেছে। এবং আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরও এইরকম অন্তত 5 থেকে 6টা এরকম স্যাটেলাইট লঞ্চ করা হবে। তার কারণ হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে 12 ঘন্টা বা তার কম সময়ের মধ্যে ছবি পাওয়ার ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ থাকবে। কারণ কি, আরও ধরুন কম বেশি 10টা স্যাটেলাইট যখন হয়ে যাবে তখন ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গার বা যে কোনো দেশের বা যে কোনো পার্টিকুলার পয়েন্টের ছবি অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে এবং অ্যাকিউরেসির সঙ্গে ভারতবর্ষ তার ডেটা সেন্টারে কিন্তু স্টোর করতে পারবে। বিশ্বের বড় বড় প্লেয়ারগুলোর মধ্যে যেমন ধরুন আমেরিকার ক্যাপেলা স্পেস বলে একটি কোম্পানি আছে এবং ফিনল্যান্ডের আই বলেও একটি কোম্পানি আছে যারা এই ধরনের কাজ করে। কিন্তু এই দৃষ্টি টাইপের এই যে দুটো সিঙ্ক্রোনাইজ করে, দুটো বিভিন্ন ধরনের ছবি তোলার প্রসেসকে সিঙ্ক্রোনাইজ করে যে টাইপের ছবি তোলা হলো, এইটা এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আর এই যে বললাম যে ক্যাপেলা স্পেস বা আই এদের ক্ষেত্রে যে ইমেজ প্রসেসিংয়ের যে কস্টিং, সেটা কিন্তু কম্পেয়ার টু দিস গ্যালাক্সি এর থেকে অনেক বেশি। তো যার ফলে আমাদের দেশীয় প্রযুক্তির যেটা, সেটা কিন্তু অনেক বেশি ইকোনমিক্যাল পড়ছে। এবং এটাতে যেহেতু এই অপটো এসএআর প্রযুক্তি লঞ্চ করানো হয়েছে বা এটার ইউজ হচ্ছে, তার ফলে এইগুলো দিয়ে কিন্তু এই বিদেশি কোম্পানিগুলোকে সরাসরি চ্যালেঞ্জ জানানো যাচ্ছে। এবং আগামী দিনে কিন্তু এই ধরনের মানে আমি বলছি অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদের দেশের টেকনোলজি কিনতেও পারে বা ভাড়ায় নিতে পারে বা ইউজ করতে পারে। তার ফলে সেক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রা বা ব্যবসা বাণিজ্য বাড়ার কিন্তু চান্স থাকবে। কারণ কি, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, 2030 সালের মধ্যে এই যে স্পেসের যে ইকোনমি যেটা রয়েছে, এই স্পেস ইকোনমিটা অন্তত $1 ট্রিলিয়ন হতে যাচ্ছে বাই এন্ড অফ 2030। 2030-এর মধ্যেই স্পেস বিজনেস যেটা রয়েছে, সেই স্পেস ইকোনমিটা কিন্তু অন্তত $1 ট্রিলিয়ন বা হয়তো তারও বেশি হবে। ফলে ভারতবর্ষ সেখানে কম বেশি প্রায় 8 থেকে 10%-এর মতন একটা স্টেক বা অংশীদারিত্ব নেবে। এইটা হচ্ছে ভারতবর্ষের টার্গেট আছে আগামী দিনের। ফলে আগামী দিনে 4-5 বছরের মধ্যে কিন্তু ভারত সেই টার্গেটটাকে মাথাতে রেখেই এগোচ্ছে। এবং এই যে টোটাল ডেটা যেটা হচ্ছে, এটা যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রে কাজে লাগবে তা নয়, ভারত ছাড়াও ধরুন বিদেশের কোনো কৃষিজ সংস্থা বা তেল উত্তোলনকারী যে সমস্ত কোম্পানিগুলো আছে, বিমা সংস্থা, এদের ক্ষেত্রে কিন্তু হাই কোয়ালিটি ডেটা বেচে কিন্তু ভারতবর্ষ অনেক $1 বিলিয়ন কামানোর কিন্তু অপরচুনিটি থাকছে। এবং এর ফলে কিন্তু ডাইরেক্টলি আমরা শুধু যে চায়না তা নয়, চায়না ছাড়াও চায়না হোক বা ইউএসএ হোক, কারণ কি এই ধরনের মানে পার্টিকুলারলি এইটা নয়, কিন্তু দুটো টেকনোলজি আলাদা আলাদাভাবে ইউজ করে যে সমস্ত স্যাটেলাইটগুলো আছে তার মধ্যে ইউকে, ইউএসএ, রাশিয়া, চায়না এরা রয়েছে। কাজে এই সমস্ত দেশকে কিন্তু ডাইরেক্টলি চ্যালেঞ্জ জানানো যাচ্ছে। স্পেশালি কিন্তু চায়না এবং আমেরিকা, এদের দুজনকে কিন্তু ভালোভাবেই ভারতবর্ষ এই টাইপের প্রযুক্তি দিয়ে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে। কারণ এই প্রযুক্তি কিন্তু চায়না বা রাশিয়া দুজনের কারোর কাছেই নেই। এছাড়া গ্লোবাল স্যাটেলাইট ডেটা মার্কেটে ভারত এখন খুব কম খরচে উন্নত সেবা দিচ্ছে, যেটা কিন্তু আমেরিকা এবং ইউরোপের বাজার ধরতে হেল্প করবে। তো ফলে ওভারঅল কিন্তু পরিশেষে এটাই বলা যায় যে মিশন দৃষ্টি কেবল যে একটা বৈজ্ঞানিক সাফল্য তা কিন্তু নয়, এটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা আত্মনির্ভর ভারতবর্ষকে তৈরি করার জন্য একটা জলজান্ত চেষ্টা বা প্রতীক। আর আমাদের দেশে তরুণরা যখন বিশ্বমানের প্রযুক্তি তৈরি করে, তখন বোঝা যায় ভারতের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। মহাকাশ এখন আর কেবলমাত্র সরকারের একার নয়, এটা আমাদের সবার, অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট দুটো পার্টনারশিপ যেহেতু রয়েছে, ফলে এটা যেহেতু মেধার বিকাশের জায়গা, যার ফলে এখানে অ্যাম্পল অপরচুনিটিজ আর দেয়ার। তো এইটা মিশন দৃষ্টি নিয়ে আপাতত যেটুকু যে ইনফরমেশন পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যার যা কিছু কমেন্ট আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে এখানেই রাখলাম। ভালো থাকবেন। নমস্কার।